ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আরো একটা নতুন সেগমেন্ট স্টার্ট করছি, যেখানে আমরা প্রত্যেকটা আইএসএল ক্লাবগুলো সম্পর্কে আলোচনা করব। দেখে নেব যে এইবারের আইএসএল এ প্রত্যেকটা টিম কোন কোন প্লেয়ারদের রেজিস্টার করালো তাদের নিজেদের টিমের জন্য, এবং অবশ্যই ভাবে হালকা করে একটুখানি আলোচনা করে নেব যে on the basis of the players how the team looks like for the upcoming ISL season। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসে ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সব সময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. আইএসএল ও শুরু হচ্ছে, আইএসএল এরও খবর তোমরা কিন্তু OneFootball এ পাবে। লাইভ স্কোরস থেকে শুরু করে প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্লেয়ারের বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স তোমরা OneFootball এ পেয়ে যাবে। তো যারা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করনি, ফ্রি অ্যাপ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা যদি ডেস্কটপ থেকে এই ভিডিওটা দেখছো, তাহলে ইন দ্যাট কেস তোমাদের টপ রাইট হ্যান্ড কর্নারে দেখবে একটা কিউআর কোড রয়েছে। তো তোমাদের নিজেদের ফোনের ক্যামেরা থেকে সেই কিউআর কোড স্ক্যান করে তোমরা ডাইরেক্টলি সে ওয়েব পেজে চলে যাবে, যেখান থেকে তোমরা OneFootball ডাউনলোড করতে পারবে অ্যাবসলিউটলি ফ্রি। যাই হোক, আমরা এবার চলে আসবো আজকের মেইন টপিকে, এবং সেটা হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আলোচনা করব যে এইবারের আইএসএল মরশুমের জন্য এটিকে মোহনবাগান কোন কোন প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে তাদের নিজেদের দলে। শুরু করব ফার্স্টে গোলকিপিং বিভাগ দিয়ে। তো গোলকিপার তিনজন এটিকে মোহনবাগান কিন্তু রেজিস্টার করিয়েছে। তাদের মধ্যে রয়েছেন অমরিন্দর সিং, আর্শ আনওয়ার শেখ এবং অভিলাষ পাল। তো ডেফিনেটলি কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে আগের বারের থেকে একটু উইক লাগছে এটিকে মোহনবাগানের গোলকিপিং ইউনিট, বিকজ আগের বছর অ্যাটলিস্ট অরিন্দমের পরেই কিন্তু ধীরাজ সিং ছিল। হয়তো ধীরাজ জানুয়ারি উইন্ডোতে মুভ করেছে এফসি গোয়াতে, বাট ওভারঅল আই থিঙ্ক এই বছর অমরিন্দর যদি ইনজিওর হয়ে যাবে, অমরিন্দর যদি অ্যাভেলেবেল না থাকে কোনো ম্যাচে, তাহলে ইন দ্যাট কেস কিন্তু গোলকিপিং বিভাগে এটিকে মোহনবাগানের একটা প্রবলেম হতে পারে। যদিও আমরা এখনো আর্শ আনওয়ার শেখের খেলা দেখিনি, বা অভিলাষ পাল বহুদিন মাঠের বাইরে আছেন, খেলছেন না, তো সেই কারণে তিনি কতটা এসে নিজের সেরা পারফরমেন্স দিতে পারবেন সেটা তো সময় বলবে। বাট আশা করবো, বা এটিকে মোহনবাগান সমর্থকরা অন্তত আশা করবে যেন গোটা আইএসএল সিজনে অমরিন্দরের কিছু না হোক, বিকজ হি ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট চয়েস কিপার অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স অফ দিস টিম। তো অরিন্দমের জায়গায় অমরিন্দর কিরকম খেলেন সেটা কিন্তু একটা দেখার বিষয়, এবং সবাই আই থিঙ্ক সেই দিকে তাকিয়ে থাকবে বা লক্ষ্য করবে অমরিন্দরের খেলা এই সিজনে। আমরা সরাসরি চলে আসবো এবার ডিফেন্ডারদের তালিকায়। তো ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন আশুতোষ মেহতা, গুরসিমরত সিং গিল, তিড়ি, প্রবীর দাস, প্রীতম কোটাল, তারপরে রয়েছেন শুভাশিস বোস এবং সুমিত রাঠি। তো একটা বেশ বড় নাম মিসিং, সন্দেশ ঝিঙ্গান, যিনি কিন্তু আগের বছর ডিফেন্সে একটা ভরসা জাগিয়েছিলেন। তো সন্দেশ ঝিঙ্গান চলে যাওয়াতে কিন্তু রীতিমতো হাবাসকে তার নিজের ডিফেন্স লাইন পুরোপুরি নতুনভাবে তৈরি করতে হচ্ছে, এবং কোনো সময় ব্যাক থ্রি দেখা হচ্ছে বা কোনো সময় ব্যাক ফোর দেখা হচ্ছে। ব্যাক থ্রি খেলতে গেলে প্রীতম কোটালকে সেন্টার ব্যাক খেলিয়ে প্রীতম কোটালের পাশে হয়তো অন্য কোনো একজন প্লেয়ারকে খেলানো হচ্ছে এবং তার পাশে তিরিকে খেলানো হচ্ছে। আবার ব্যাক ফোরে গেলে ডাইরেক্টলি প্রীতম কোটালকেই রাইট ব্যাক খেলানো হচ্ছে। বাট এই প্রীতম কোটাল এবং তিরির মাঝখানের যে পজিশনটা, আরো একটা সেন্টার ব্যাক, এখানে কোন ফুটবলার খেলবেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে হাবাসের মাথায় হাত। যদিও আমার মনে হয় সেই জায়গায় খুব একটা চিন্তা করার বিষয় নেই, বিকজ আমি আসবো এরপরে যে কেন আমার মনে হয় যে অ্যান্টোনিও হাবাসের কাছে সেই ব্যাকআপ রয়েছে। সন্দেশ ঝিঙ্গান চলে গেলেও এটিকে মোহনবাগানের ডিফেন্স খুব একটা যে উইক হয়ে যাবে সেরকমটা আমি মনে করি না, বিকজ অ্যান্টোনিও হাবাসের যে ট্যাকটিক্স এবং তিনি যেরকম প্রত্যেকটা প্লেয়ারকে ডিসিপ্লিনের মধ্যে রাখেন। কারণ দেখো, যেই বছর আগের বার এটিকে যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলে তো সন্দেশ ঝিঙ্গান ছিলেন না, তাও তো
সেই দলকে অ্যান্টোনিও হাবাস চ্যাম্পিয়ন করেছিল, এবং এই বছর তো সন্দেশ ঝিঙ্গান চলে গেলেও দে হ্যাভ আ ভেরি গুড ইন্ডিয়ান সেন্টার ব্যাক, হয়তো প্রপার সেন্টার ব্যাক নয়, আমি অবভিয়াসলি কথা বলছি দীপক টাংরি, এবং তিনিও রেজিস্টার্ড হয়েছেন অবভিয়াসলি। তো তাকেই সেন্টার ব্যাক কিন্তু আরামসে অ্যান্টোনিও হাবাস খেলাতে পারবেন যদি প্রয়োজন বোধ করেন। তো যদি 3 ব্যাক হয় তাহলে তিড়ি, দীপক টাংরি এবং প্রীতম কোটাল, যদি 4 ব্যাক হয় তাহলে প্রীতম কোটাল, দীপক টাংরি, তিড়ি এবং শুভাশিস বোসকে আরামসে অ্যান্টোনিও হাবাস কিন্তু খেলাতে পারেন। বিকজ আন্ডার 19 যে টুর্নামেন্টটা ছিল এএফসি কোয়ালিফায়ার্সের, সেখানে কিন্তু দীপক টাংরি অ্যাজ সেন্টার ব্যাক ওয়াজ ব্রিলিয়ান্ট, দারুণ খেলেছিল। এবং সিডিএম এর থেকেও আমার মনে হয় দীপক টাংরিকে যদি অ্যাজ আ প্রপার সেন্টার ব্যাক খেলানো হয় তাহলে কিন্তু দীপক টাংরির থেকে বেশি ভালো রিটার্ন অ্যান্টোনিও হাবাস পাবেন। বাট সেই সব বিষয় আমরা পরে আলোচনা করব। এটিকে মোহনবাগানের ডিফেন্স স্টিল ইট লুকস রক সলিড। হয়তো সন্দেশ ঝিঙ্গানের চলে যাওয়াতে সমর্থকরা একটু হতাশ, বাট আই গেস একবার মাঠে যখন এই দলটা নামবে এবং যদি ডিফেন্সিভলি এই দলটা ভালো পারফর্ম করে, তাহলে সন্দেশ ঝিঙ্গানের চলে যাওয়ার যে দুঃখটা সেটা সমর্থকদের একটু ভুলতে সহজ হতে পারে। তো এই হচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার্সরা যাদেরকে রেজিস্টার করানো হয়েছে। আমরা সরাসরি চলে আসবো মিডফিল্ডারদের তালিকায়। এবার এখানে কিন্তু প্রচুর মিডফিল্ডারকে এটিকে মোহনবাগান রেজিস্টার করিয়েছে, বিকজ অবভিয়াসলি আমরা অনেক দিন ধরেই জানি যে এটিকে মোহনবাগানের যে মাঝমাঠ সেটা নিয়ে কিন্তু একটা প্রবলেম থেকে গেছে। অ্যান্টোনিও হাবাস যখন এটিকেতে ছিলেন সেই সময় মাঝমাঠের একটা প্রবলেম ছিল, এটিকে মোহনবাগানেও মাঝমাঠের একটা প্রবলেম ছিল। তো সেই কারণে অনেক বেশি ইন্ডিয়ান অপশনস কিন্তু মাঝমাঠে অ্যান্টোনিও হাবাস রেখেছেন। এবার এক এক করে আই থিঙ্ক আইএসএল এর শুরু থেকে তিনি একটুখানি দেখে শুনে খেলাবেন। বাট আই স্টিল বিলিভ যে একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশে একজন ফরেন সিডিএম কেই হাবাস কিন্তু খেলাবেন। তো ইন দ্যাট কেস আই থিঙ্ক ব্যাকআপ ইন্ডিয়ান মিডফিল্ডার্স বা ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার্স কিন্তু অ্যান্টোনিও হাবাস বেশি নিয়ে গেছেন। আমরা দেখে নেব তালিকাটা। প্রথমেই রয়েছেন রবি রানা, তারপরেই আছেন রিকি শ্যাবং, তারপরে আছেন অভিষেক সূর্যবংশী, তারপরে আছেন বিদ্যানন্দা সিং, তারপরে আছেন কার্ল ম্যাথিউ, তারপরে আছেন অবভিয়াসলি দীপক টাংরি, এরপরে আছেন এংসন সিং, তারপরে আছেন জনি কোকো, তারপরে আছেন লেনি রড্রিগেজ, তারপরে আছেন শেখ সাহিল, তারপরে আছেন মাইকেল সুসাইরাজ। তো এই যে মিডফিল্ডারদের তালিকা তোমরা দেখলে, এদের মধ্যে কিন্তু মানে 50%-এরও বেশি প্লেয়ার কিন্তু এই সিডিএম পজিশনে খেলে। প্রপার ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এটিকে মোহনবাগানের নেই। তো এটা কিন্তু একটা বিষয় যে যদি হুগো বুমুর কিছু হয়ে যায় তাহলে ইন দ্যাট কেস জনি কোকোকে তোমাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে হবে। তখন ওই কারণেই কিন্তু বেশি করে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এটিকে মোহনবাগান নিয়ে গেছে, ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, বিকজ ওই অ্যাটাকিং মিড পজিশনে কিন্তু আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের দেখবো বলে আমার মনে হয় না, বিকজ সেরকম লেভেলের সেরকম ইন্ডিয়ান ক্রিয়েটিভ মিডফিল্ডার এটিকে মোহনবাগানে নেই। তো এই হচ্ছে এটিকে মোহনবাগানের মিডফিল্ড লাইন আপ। এবং সেখানে দেখো কয়েকজন তো মানে অবভিয়াস চয়েসেস যে তারা প্রথম থেকেই থাকবেন, যেরকম আমি যেটা মনে করছি যে অ্যান্টোনিও হাবাস কিন্তু 4 জন বিদেশি যাদের খেলাবেন পুরো স্পাইনে খেলাবেন। একজন সেন্টার ব্যাক থাকবেন, একজন সিডিএম থাকবেন, একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে এবং একজন স্ট্রাইকার থাকবেন। মানে এটা আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই বছর এটিকে মোহনবাগানের টিমে। তাহলে ইন দ্যাট কেস কিন্তু অবভিয়াস ফার্স্ট চয়েস ইন্ডিয়ান সিডিএম হবেন লেনি রড্রিগেজ। যদিও আমি মনে করি যে লেনির থেকে সেরকম ভালো পারফরমেন্স কিন্তু এটিকে মোহনবাগান পাচ্ছে না। ফার্স্ট টাচ খুবই খারাপ, বল রিটেনশন ক্যাপাবিলিটি খুবই খারাপ, ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। তো সেই কারণে কিন্তু লেনির পরিবর্তে যদি ওই পজিশনে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা যেতে পারে তাহলে সেটা আমার মনে হয় উচিত। আর যদি হাবাস সেফ খেলতে চায় তাহলে ইন দ্যাট কেস লেনি উইল স্টার্ট ফর এটিকে মোহনবাগান, এবং লেনির পাশে আইদার কার্ল ম্যাথিউ থাকবেন অথবা জনি কোকো থাকবেন। এবার কার্ল ম্যাথিউ এএফসি কাপে এত ভালো পারফরমেন্স ছিল, তো এএফসি কাপে কার্ল ম্যাথিউর পারফরমেন্স দেখে হয়তো তিরিকে বেঞ্চে বসিয়ে সেন্টার ব্যাকে আমরা কার্ল ম্যাথিউকে দেখতে পারি, অথবা কার্ল ম্যাথিউ বেঞ্চে বসবেন এবং সেন্টার ব্যাকে আমরা তিরিকেই দেখবো। ডেভিড উইলিয়ামসের এখানে অন্তত স্টার্টিং 11-এ আমি কোনো রকমের জায়গা দেখছি না। ডেভিড উইলিয়ামস ফর মি উইল স্টার্ট ফ্রম দ্য বেঞ্চ। অ্যাটাকিং পজিশনে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অবভিয়াসলি থাকছেন হুগো বুমু এবং স্ট্রাইকার তো রয় কৃষ্ণা থাকবেন। এবার এখানে বুমু এবং রয় কৃষ্ণার কথা যখন উঠলো, চলো আলোচনা করে নিই যে এটিকে মোহনবাগানের ফরওয়ার্ডস কারা এই মরশুমের জন্য। তো ফরওয়ার্ডদের মধ্যে রয়েছেন ডেভিড উইলিয়ামস, হুগো বুমু, লিস্টন কোলাসো, মানবীর সিং এবং রয় কৃষ্ণা। আচ্ছা, আরো একটা জিনিস, মাঝ মাঠে কিন্তু কিয়ান নাসিরিকেও রেজিস্টার করানো হয়েছে। তো যাই হোক, এবার এই ফরওয়ার্ড লাইন আপ থেকে তো অবভিয়াসলি মানবীর সিং এবং রয় কৃষ্ণা দিয়েই আমার মনে হয় যে অ্যান্টোনিও হাবাস স্ট্রাইকিং লাইন আপটা সাজাবেন। ডেভিড উইলিয়ামস বেঞ্চে বসবেন, লিস্টন কোলাসো আমি এক জায়গায় দেখছিলাম এবং ম্যানেজমেন্টেরও একজনের সাথে কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে হাবাস লিস্টন কোলাসোকে অ্যাজ আ মেকশিফট অ্যাটাকিং মিডফিল্ডার চাইলে খেলাতে পারেন যদি সিচুয়েশন এরকম অ্যারাইজ করে, বাট মেইনলি লেফট উইং থেকেই
তিনি কিন্তু খেলবেন বলে আমার মনে হয়। আর যদি মানবীর সিংকে বসিয়ে ওই রাইট উইং থেকে তিনি যদি মনে করেন লিস্টনকে খেলাবেন, তিনি সেটাও করতে পারেন। মানবীর মেনলি রাইট উইঙ্গার, লিস্টন কোলাসও কিন্তু দুটো উইংয়েই খেলতে পারেন, সেই নিয়ে কিন্তু কোনো রকমের অসুবিধা অন্তত হাবাসের হবে না। তো ওভারঅল যেটা আমি আগেও আলোচনা করেছি যে এটিকে মোহনবাগানের কিন্তু মানে এই পুরো সেট আপটা, এই পুরো টিমটা প্রচন্ড ফ্লেক্সিবল। দে হ্যাভ আ লট অফ গুড প্লেয়ার্স অ্যান্ড প্রচন্ড ফ্লেক্সিবল প্লেয়ার্স, যাদেরকে তুমি এই পজিশন ওই পজিশন করাতে পারবে। এবং যেহেতু এত বছর ধরে এই প্লেয়ার্সরা হাবাসের সাথে যুক্ত আছেন এবং হাবাসের আন্ডারে বিভিন্ন পজিশনে খেলেছেন, তো সেই কারণে হাবাস এদেরকে নিজের মতন করে কিন্তু ঠিক খেলিয়ে দেবে, এটা একটা ব্যাপার। বাট সেকেন্ড যেটা আমি মনে করি, যেটা সবসময় এটিকে মোহনবাগানের একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে যে কোনো কঠিন প্রতিপক্ষের এগেনস্টে। কারণ এটিকে মোহনবাগানের জন্য সব ম্যাচ তো সহজ নয়, কিছু কিছু ম্যাচ অবভিয়াসলি ওদের জন্য কঠিন। তো সেরকম কঠিন প্রতিপক্ষের এগেনস্টে যারা কিন্তু প্রচন্ড পাসিং ফুটবল খেলতে ভালোবাসে, তারা পজিশন নিয়ে ফুটবল খেলতে ভালোবাসেন, সেই মুহূর্তে কিন্তু এটিকে মোহনবাগান একটু হলেই ব্যাকফুটে চলে যায়। এবার এটিকে মোহনবাগান যেহেতু সবসময় একটা প্রেশার অ্যাবজর্ব করতে ভালোবাসে, এবার এই প্রেশার অ্যাবজর্ব করারও কিন্তু দুরকম টেকনিক আছে। একটা হচ্ছে ইউ আর ভেরি কনফিডেন্ট যে তুমি বলটা স্ন্যাচ করে কাউন্টার অ্যাটাক তৈরি করবে, সেটা হচ্ছে হচ্ছে মানে দলটা ফ্রন্ট ফুটে আছে, তারা কিন্তু ব্যাক ফুটে নেই, তারা কিন্তু অ্যাগ্রেসিভ রয়েছে। তো সেই মুহূর্তে কিন্তু এটিকে মোহনবাগান প্রচন্ড ডেঞ্জারাস, যখন তারা মনে করে যে আমরাই ডমিনেটিং সাইড হব, পজিশন হয়তো রাখবো না বাট স্টিল উই উইল বি দ্য ডমিনেটিং সাইড, তখন কিন্তু এটিকে মোহনবাগান অত্যন্ত ডেঞ্জারাস হয়ে যেতে পারে। বাট যেই মুহূর্তে এটিকে মোহনবাগান কিন্তু ব্যাকফুটেই চলে আসবে, তারা কিন্তু মানে পারছে না ওপরে যেতে, তারা কিন্তু মিস্টেক্স করছে, তারা প্রেসারে আছে প্রচন্ড, অপোনেন্ট টিম পুরো এক্সপ্লয়েট করছে পজিশনগুলো, সেই মুহূর্তে এটিকে মোহনবাগান কিন্তু নিচের দিকে ম্যান বাড়িয়ে দেয়। সেটা কিন্তু কোনো রকমের ট্যাকটিক্স নয়, তারা ফার্স্ট মিনিট থেকেই ব্যাকফুটে চলে যায় যে না, ম্যাচটাকে সামলে খেলতে হবে। এই যে সামলে খেলতে গিয়ে অনেক সময় কি হয় যে এত বেশি প্রেশার নিয়ে ফেলে ডিফেন্স, তখন কিন্তু ভুল ভ্রান্তির জন্য এটিকে মোহনবাগান কয়েকটা গোল হজম করে ফেলে। সেটা কিন্তু আমরা আগের বছরও দেখেছি, অনেক সময় ওন গোল হয়ে গেছে প্রেশারে এসে, অনেক সময় বল ইজিলি অপোনেন্ট স্ট্রাইকারকে দিয়ে দিয়েছে, ভালো ভালো ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে হয়তো ক্লিয়ার হয়নি এবং সেখান থেকে চান্স অপোনেন্ট প্লেয়ার্সরা পেয়ে যায়। এই যে ভুলগুলো, সেটা তখনই হয় যখন এটিকে মোহনবাগান পুরোপুরি ব্যাকফুটে চলে আসে এবং তখন সামনে চার্জ করতে পারে না। এই সিচুয়েশন এলে কিন্তু রীতিমতো এটিকে মোহনবাগানের একটা প্রবলেম ক্রিয়েট হবে এবং অপোনেন্ট টিমদের জন্য কিন্তু গোল করার চান্সেস আরো বাড়তে পারে। তো সেই দিকটা আমার মনে হয় যে এই সিজনেও কন্টিনিউ হবে। আই ডোন্ট থিঙ্ক যে অ্যান্টোনিও হাবাস তার খেলার স্টাইলের মধ্যে কোনো রকমের চেঞ্জ আনবেন বলে। যেরকম কাউন্টার অ্যাটাকিং ফুটবল তার দল খেলে এবং সেটা তিনি অস্বীকার করেন যে না, আমার দল কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে না, বাট খেলার স্টাইল দেখে সেটা অবভিয়াসলি বোঝা যায় যে সেটা পুরোপুরি কাউন্টার অ্যাটাকিং ফুটবলই এটিকে মোহনবাগান খেলছে। তো এই কাউন্টার অ্যাটাকিং ফুটবল যদি সামলে এটিকে মোহনবাগান খেলতে পারে, যা স্কোয়াড এটা রয়েছে, এবং যদি সবসময় এটিকে মোহনবাগানের মধ্যে সেই মেন্টালিটি থাকে যে আমরাই ডমিনেট করবো, বিকজ অবভিয়াসলি দ্য কাইন্ড অফ স্কোয়াড দে হ্যাভ, দে শুড ডমিনেট গেমস। তো এটা, এই মেন্টালিটি যদি পুরো আইএসএল সিজন এটিকে মোহনবাগান ধরে রাখতে পারে, তাহলে টপ টু ফিনিশ কিন্তু একেবারেই হাতের বাইরে নয়। এটিকে মোহনবাগানের যা দল রয়েছে তারা কিন্তু আরামসে টপ টু ফিনিশ করতে পারে। কি প্লেয়ারদের সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে অবভিয়াসলি এটিকে মোহনবাগানের কি প্লেয়ার মানে আমরা আলোচনা করবো, এবং প্রথম নামটাই রয় কৃষ্ণা হবেন না সেটা কিভাবে সম্ভব? রয় কৃষ্ণা মানেই কিন্তু সিজনে 15টা গোল মিনিমাম কনফার্ম থাকছেই, তার উপর তো অ্যাসিস্ট আছেই। তো অন্তত রয় কৃষ্ণা থেকে গোলের এক্সপেকটেশনস এটিকে মোহনবাগান রাখবেই, এবং এই বছর তো আরো বেশি এক্সপেকটেশনস তাদের থাকবে, বিকজ দে হ্যাভ সাইন্ড দ্য বেস্ট প্লে মেকার অফ আইএসএল। আইএসএল এর হিস্ট্রিতে হুগো বুমো ইজ দ্য নাম্বার 1 ফরেন প্লে মেকার, এবং সেই কারণে কিন্তু হুগো বুমো ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড বেস্ট প্লেয়ার ফর এটিকে মোহনবাগান অ্যাকর্ডিং টু মি। এবং কি প্লেয়ারদের তালিকাতেও হুগো বুমো অবভিয়াসলি থাকবেন, এবং তারপর এক এক করে কিন্তু আমরা ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে আলোচনা করতে পারি। লিস্টে মানবীর সিং থাকবেন, লিস্টে অবভিয়াসলি লিস্টন কোলাস থাকবেন, পুরো স্টার স্টাডেড টিম। এরা প্রত্যেকেই, এই প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি কিন্তু কি প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা আইএসএল দলের সম্পর্কে বলতে পারবো না, এরকমই স্কোয়াড এটিকে মোহনবাগানের। তো অবভিয়াসলি আমি এটা নিয়ে পুরোপুরি একটা লিস্টও বানিয়েছি যে আমার কি মনে হয় যে এটিকে মোহনবাগানের টপ 5 প্লেয়ার্স কারা হতে পারেন এইবারের আইএসএল এ। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তার আগে অবশ্যই তোমরা জানো যে তোমাদের কি মনে হয় যে এটিকে মোহনবাগানের স্কোয়াড দেখে কি ভাবছো, যে এটিকে মোহনবাগান কিরকম পারফর্ম করবে, এবং তোমাদের অনুযায়ী এটিকে মোহনবাগানের টপ 5 কি প্লেয়ার্স কারা আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুদের সাথে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।